আসসালামু আলাইকুম। বাংলাদেশের শিক্ষা উপমন্ত্রী ববি হাজ্জাজ একটা বক্তব্য দিয়েছেন রিসেন্টলি। কিন্তু প্রচন্ড চাপের মুখে অনেকের বিশেষ অনুভূতিতে আঘাত করে নাকি উনি কথা বলেছেন। তাই মন্ত্রী মহোদয়কে তার বক্তব্য প্রত্যাহার করতে হলো। এটা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সত্য কথা বা বাক স্বাধীনতার কোনো অবকাশ বাংলাদেশে নেই। উচিত কথা সত্য কথা বললেই আপনি হয় রাজাকার, নইলে দেশদ্রোহী, নইলে আপনি আওয়ামী লীগের দালাল, নইলে বাকশালের দালাল, নইলে আপনি সন্ত্রাসী। এর মাঝামাঝি কিছু নেই। ববি হাজ্জাজকেও বাধ্য হয়ে বক্তব্যটা ফেরত দিতে হলো। তবে ববি হাজ্জাজ যা বলেছেন তার সঙ্গে আমি শতকরা ১০০% একমত। তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার। এখন ববি হাজ্জাজ কেন এ কথা বললেন, এটা নিয়ে অনেকের এত গাত্রদাহ কেন, সেটাই আজকের আলোচ্য বিষয়। তবে আমি জানি, অতি দুঃখের সঙ্গে বলতে হবে যে একটা অতি জরুরি ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, কথা বলবো। তবে দর্শকের সংখ্যা খুবই কম হবে। তারা সেন্সেশনাল বক্তব্য শুনতে চায়। ইরানে কি হলো, যুদ্ধ কি শুরু হয়ে গেল, এবং কত মানুষ মারা গেল, কার কাছে কি বিমান আছে, সত্য মিথ্যা বানিয়ে বলবেন, পরকীয়ার গল্প বলবেন, লোকে শুনবে। তবে আমি তবুও আশাবাদী, আমার চ্যানেলে মোটামুটি ম্যাচিওর, শিক্ষিত, যারা বাংলা ইংরেজি দুটো ভালো জানেন, তারাই আমার চ্যানেল দেখেন। তাদের কাছে আমার অনুরোধ, আমার বক্তব্য ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চাই যত অধিক সংখ্যক লোকের কাছে সম্ভব আমার কথাগুলো যেন পৌঁছায়। শিক্ষা উপমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা কোচিং সেন্টার বলে বিপদে পড়লেন। তাকে অনেকে এ ধরনের কথা বলায় তাদের এক ধরনের অনুভূতিতে আঘাত লেগেছে বলে তার বক্তব্য প্রত্যাহার করতে চাপ দেন। সুতরাং ভদ্রলোক বাধ্য হয়েই তার বক্তব্য প্রত্যাহার করে নেন। এটা অশনি সংকেত। মন্ত্রী আরো বলেছিলেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান অতি নিচু। ঢাকা ইউনিভার্সিটিতে গবেষণা হয় না বললেই চলে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র, ফার্স্ট ক্লাস ফার্স্ট। এমন লজ্জা লাগে, আমার হাসি পায় যে আমি 1971 সালে এমএ পাস করেছিলাম, প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে। এটা কাউকে বলতেও লজ্জা লাগে। এবং সে বিশ্ববিদ্যালয়ে আমি বহু বছর পড়িয়েছি। সেটাও কোনো গৌরবের ব্যাপার বলে আমি মনে করি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি এই অবস্থা হয়, আমি নিজে যেটা প্রত্যক্ষ করেছি ছাত্র হিসাবে, পরে শিক্ষক হিসাবে, পরে আবার বাংলাদেশের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইইউবি-তে আমি ৪ বছর ডিন ছিলাম। আইইউবি-তে যা দেখেছি সে তুলনায় আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক নিম্নমানের মনে হয়েছে। তো এই কথাগুলো সত্য, কিন্তু সত্য বললেই বাংলাদেশের লোক ক্ষেপে উঠবে। কেননা তারা তো শুনে অভ্যস্ত যে প্রাচ্যের অক্সফোর্ড হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড তো পৃথিবীর নাম করা ৩-৪টা ইউনিভার্সিটির একটা। বিলাতের, অস্ট্রেলিয়ার, কানাডার বা আমেরিকার সবচাইতে নিচু মানের যে বিশ্ববিদ্যালয়, সেখানেও লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে ঢুকতে হলে মিনিমাম একখানা পিএইচডি লাগে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি থাকলে তো আপনাকে কেউ প্রফেসর হওয়া থেকে বাধা দিতে পারবে না। তবে ওই পৃথিবীর উন্নত বিশ্বে পিএইচডি থাকলেই কিন্তু আপনি প্রফেসর হতে পারবেন না, যদি না আপনার আন্তর্জাতিক মানের বহু পাবলিকেশনস থাকে, অনেক অনেক কয়েক ডজন পেপার থাকে, বা কমপক্ষে ২টা বই থাকে পৃথিবীর নাম করা পাবলিশারের কাছ থেকে। সুতরাং আমি আমার অভিজ্ঞতার আলোকে যে কথাগুলো বলবো, সেটা ববি হাজ্জাজের কথার সঙ্গে মিলে যায় এবং তিনি উচিত কথাই বলেছেন। তবে আমার প্রশ্ন, আমরা কবে অপ্রিয় সত্য কথা সহ্য করতে শিখব? টলারেন্স, পরমত সহিষ্ণুতা যে জাতির নেই, সে জাতি
গণতন্ত্র তো দূরে থাক, একটা মানানসই রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র চালাতে পারে না। কারণ মেরিট, সত্য কথা যে স্বীকার করতে পারে না, সহ্য করতে পারে না, সে মেরিটোক্রেসির বিরুদ্ধে। এবং সে জাতি, যে জাতি মেরিটোক্রেসির মূল্য দেয় না, সত্য কথা বলার অধিকার দেয় না, সে জাতি বাংলাদেশের মতোই অনুন্নত দেশ হিসাবে থেকে যায়। বাংলাদেশ পৃথিবীর অন্যতম অনুন্নত দেশগুলোর একটা, এখনো এলডিসি, লিস্ট ডেভেলপড কান্ট্রি। ঢাকা মেট্রো রেল আর ফ্লাইওভার দেখে আপনারা বর্তে যাবেন না, ঢাকাতে এত সুন্দর সুন্দর দামি দামি হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, একজনের খেতে সেখানে 5,000 10,000 টাকা লাগে, সেটা 99% লোক খেতে পারে না। যাই হোক, তবু তারা গর্বিত যে আমাদের দেশে ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট আছে। ববি হাজ্জাজের বক্তব্য এনএসইউ এবং ব্র্যাক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতে বা সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে অনেক উপরে আছে, এটা সত্য কথা। প্রথমে আমি ধরে নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ হয় কি করে? বিশ্ববিদ্যালয়ে প্রথম থাকবে শিক্ষক, তারপরে ছাত্র। ছাত্র ছাড়াও শুধু শিক্ষক দিয়ে বিশ্ববিদ্যালয় চালানো যাবে যদি শিক্ষকরা গবেষণা করেন। ছাত্র আসবে পরে, আগে শিক্ষক পরে ছাত্র, এটা মনে রাখবেন। পৃথিবীর উন্নত বিশ্বে, যেখানে আমি পড়াশোনা করেছি, পড়িয়েছি, ভাইস চ্যান্সেলর বা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের একজন পিয়ন নিয়োগ দেওয়ারও ক্ষমতা নেই। লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরের নিয়োগের ব্যাপারে ভাইস চ্যান্সেলর বা আমেরিকান সিস্টেমে প্রেসিডেন্টের একটা ভোটও নাই। তিনি বড়জোর যে প্রফেসরের জন্য যিনি নিয়োগ প্রাপ্তি, আগে তার সঙ্গে দেখা করতে পারেন, একটা ইনফর্মাল ইন্টারভিউ হতে পারে। ভাইস চ্যান্সেলর ইচ্ছা করলেই কাউকে চাকরি দিতে পারেন না, চাকরি নিতেও পারেন না। বাংলাদেশে সম্ভব? শিক্ষক নিয়োগ করবে ডিপার্টমেন্টের কমিটি, প্ল্যানিং কমিটি বা ডিপার্টমেন্টের কমিটি। ধরেন সেখানে 5 জন বা 7 জন মেম্বার থাকবে এবং ওই সিলেকশন কমিটির একজন চেয়ারম্যান থাকবে। বিভাগীয় চেয়ারম্যানের একটা ভোট আছে, ডিনের একটা ভোট, আর ওই 5 জন বা 7 জন যে সিলেকশন কমিটি, তাদের ওই 5টা বা 7টা ভোট। সিলেকশন কমিটি ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের শিক্ষকদের 7 বা 5 ভোট, ভাইস চ্যান্সেলরের কোনো ভোট নাই, ডিনের একটা ভোট আর বিভাগীয় চেয়ারম্যানের একটা ভোট। তার মানে চেয়ারম্যান এবং ডিন দুইজনে মিলে 2 ভোট, আর ডিপার্টমেন্টের শিক্ষকদের 5 বা 7 বা 9 বা 11 ভোট, বেনামে, বেজোড়া। তার মানে ভাইস চ্যান্সেলর এখানে কোনো ক্ষমতা নেই। ডিপার্টমেন্টের চেয়ারম্যানও ইচ্ছা করলে কাউকে চাকরি দিতে পারেন না, নিয়োগ করতে পারেন না। এবার আসি ছাত্র ভর্তির ব্যাপারে। একটা রিগারাস অ্যাডমিশন টেস্ট হয় এবং এই অ্যাডমিশন টেস্টের জন্য, মনে করেন আপনি ডাক্তারি পড়তে চান, আপনার জন্য বায়োলজি পড়া ইন্টারমিডিয়েট লেভেলে বাধ্যতামূলক না। আপনি মনে করেন ইঞ্জিনিয়ারিং পড়বেন, সেই জন্য ইন্টারমিডিয়েটে আপনার ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকার কোনো দরকার নেই। আপনি ইতিহাস, সঙ্গীত, অর্থনীতি, রাজনীতি, যে কোনো বিষয়ে পড়াশোনা করে আপনার ইচ্ছা হলো আপনি এখন ডাক্তারি পড়বেন, আপনি আইএ পাস বা বিএ পাস, আপনার ডাক্তারি হওয়ার জন্য আপনার বোটানি পড়ার, বায়োলজি পড়ার দরকার নেই। তাই আমি বলি সবসময়, আইনস্টাইন যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতেন, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হতে পারতেন না। কেননা তিনি ম্যাট্রিক, এসএসসি পরীক্ষা লেভেলে, ক্লাস স্কুল, হাই স্কুলের টেস্টে অঙ্কে ফেল করেছিলেন। খুবই খারাপ অবস্থা, কোন রকমে ইন্টারমিডিয়েট পাস করেছেন। এই যে জিপিএ 5, ওনার হয়তো জিপিএ 2 ছিল। এই জিপিএ 2 নিয়ে আইনস্টাইন কোন বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বলেন আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলেন, আইনস্টাইন বেচারা সাহস পেত না, কারণ তাকে ভর্তি করতো না কেউ, ভর্তি পরীক্ষা তাকে বসতেই দিত না। আর একজন ইতিহাস বা সাহিত্যের ছাত্র ইচ্ছা করলেই মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স,
কম্পিউটার সায়েন্স, যে কোনো বিষয় পড়তে পারে। এবং শিক্ষকরা যে সিলেবাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেই 1950-এর দশকে 40-এর দশকে যে সিলেবাস ছিল, ওই সিলেবাস দিয়ে ওই পেপারের যে সিলেবাস ওইটাই পড়াচ্ছেন পুরনো কিছু বই দিয়ে। কিন্তু আধুনিক বিশ্বে এবং ব্র্যাক এবং নর্থ সাউথে যিনি শিক্ষক তিনি সিলেবাস বানাবেন, তার পেপার, উনি কি পড়াবেন, কিভাবে পড়াবেন, লেকচার দেবেন নাকি সেমিনার দিয়ে পড়াবেন নাকি অ্যাসাইনমেন্ট দিয়ে পড়াবেন, কিছু অ্যাসাইনমেন্ট, কিছু সেমিনার, কিছু লেকচার, তিনি ডিভাইস করবেন সিলেবাসটা। বই উনি ঠিক করবেন কোন কোন বই পড়বে, কোন জার্নাল আর্টিকেল পড়বে। আমি এভাবে পড়িয়েছি আমার খুশি মতো। আমি যে বই সেই টেক্সট বই বলবো সেটাই টেক্সট বই, আমি যে সিলেবাস বানাবো সেটাই সিলেবাস। এখানে কোনো একাডেমিক কমিটি বলে কিছু নেই। আমি আইইবিতে চাকরি করতাম, সেখানে দেখেছি আমাদের একটা কোর্সের রিকগনিশনের জন্য ভাইস চ্যান্সেলর পাবলিক ইউনিভার্সিটির নিয়ম পালন করতেন, যে একাডেমিক কাউন্সিলের মিটিং এ ঠিক করা হবে। সেখানে ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, বিজনেস স্কুলের প্রফেসররা বসে আছেন। আমি ন্যাশনাল কালচারাল হেরিটেজ, ইতিহাসে কি পড়াবো না পড়াবো, সেখানে তার একটা প্রেজেন্স, উনি একটা সাইন করবেন। এই যে মান্ধাতা আমলের সিস্টেম কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতেও আছে, তবে সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে আছে। এগুলো একেবারে বর্জনীয়, এগুলো আর ধোপে টেকে না। সুতরাং সিলেবাস শিক্ষক ঠিক করেন, কি পড়াবেন, কিভাবে পড়াবেন সেটা শিক্ষক নিয়োগ করবেন। শিক্ষক ও ছাত্রদের রাজনীতি নিষিদ্ধ। মানে আপনি রিপাবলিকান পার্টি করেন, ডেমোক্রেটিক পার্টি করেন, কনজারভেটিভ পার্টি করেন, কোন পার্টিকে ভোট দেবেন না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ছাত্র, শিক্ষক, কর্মচারী, এ নিয়ে একটা গ্রুপিং হবে, সাদা, গোলাপি, নীল শিক্ষকদের গ্রুপিং, জঘন্য ব্যাপার। এবং যে গ্রুপের, মনে করেন বিএনপি এখন ক্ষমতায়, তাদের সাদা দলের টিচারদের পোয়াবারও হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নীল দল, বামপন্থীরা ক্ষমতায় আসলে গোলাপি রঙের শিক্ষকদের প্রবোস্ট হবে, হাউস টিউটর হবে, বিভিন্ন জায়গায় সেমিনারে যাবে, প্রমোশন হবে, প্রবোস্ট হবে, প্রফেসর হবে। এই যে জঘন্য ব্যাপারগুলো পাবলিক ইউনিভার্সিটিতে আছে, এটা থাকা বাঞ্ছনীয় নয়। এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়, ববি হাজ্জাজ বলেছেন, তারপরে রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোই গোয়ালঘর বা কোচিং সেন্টার। জামাত ইসলামী একটা ব্যাপার করে, ছাত্রদের ভর্তির জন্য তারা কোচিং করে, আবার পরীক্ষার ব্যাপারে বিভিন্ন সাবজেক্টের তারা গতবারের কোয়েশ্চেন বাদ দিতে হবে, দিয়ে তারা কোয়েশ্চেন বানাবে, প্রবাবল কোয়েশ্চেন, ওগুলোর উপর কোচিং হবে, তার পরীক্ষা দিয়ে রেজাল্ট করবে। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র অবস্থায় দেখেছি, শিক্ষক অবস্থায় দেখেছি, গতবার মনে করেন আকবরের রিলিজিয়াস পলিসি এসছে, বিএ অনার্স পরীক্ষা, ভারতের মুসলিম শাসনের ইতিহাস, আমি ইসলামিক হিস্ট্রির ছাত্র, সেখানে গতবার এসছে আকবরের ধর্মীয় অবস্থা, ধর্মীয় ব্যবস্থা, পলিসি, তার ধর্মীয় নীতি। এবার আসবে তার তার হয় ওই রেভিনিউ সিস্টেম অথবা অ্যাডমিনিস্ট্রেশন। এইবার যদি আবার ওই ধর্মীয় পলিসি আসে, হলের পরীক্ষার হলের চেয়ার টেবিল ভেঙে ফেলবে, ছাত্ররা বলবে কোশ্চেন রিপিট করছে, পরীক্ষা দেবো না, বের হয়ে চলে যাচ্ছে। এটা গোয়াল ঘর, এটা কোচিং ক্লাস, এটা ইউনিভার্সিটি না। ইউনিভার্সিটির ছাত্রের বলার কোনো অধিকার নাই যে এই প্রশ্ন গতবার এসেছিল, আবার কেন আসছে। প্রতি বছরই আসতে পারে একই কোয়েশ্চেন, এটা নিয়ে কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমাদের দেশে চেয়ার টেবিল ভেঙে ফেলবে, পরীক্ষা আবার নিতে হবে, এবং নকল করলেও ধরা যায় না আজকাল। আমি তো বহু ছাত্র এক্সপেল করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াতাম, 73 থেকে 88 সাল পর্যন্ত কন্টিনিউয়াস, ফিরে এসেও পড়িয়েছি। মানে আমি ছাত্র এক্সপেল করতাম, এখন নাকি সেটা করা যায় না, ছাত্ররা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। গবেষণা ছাড়া প্রমোশন বা টেনিউর হয় না, কল্পনাও করা যায় না উন্নত বিশ্বে। ব্র্যাক এবং এনএসইউতে পিএইচডি ছাড়া কেউ লেকচারার হতে পারে না। ব্যতিক্রম অ্যাকাউন্টিং বা লতে থাকতে পারে, অন্য কোনো বিভাগে পিএইচডি ছাড়া কেউ লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স এমএ, ওটা ওই অনার্স তো অনার্স না,
আমি বললাম না, আমি খুব লজ্জিত হই যখন আমি মনে করি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 1971 সালে, তখন স্ট্যান্ডার্ড অনেক ভালো ছিল, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আমি লজ্জায় মরে যাই যখন আমি একজন ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান বা আমেরিকান বা কানাডিয়ান ওই ইসলামিক হিস্ট্রিতে বা হিস্ট্রিতে এমএ পাস তার সঙ্গে তুলনা করি। সে কত বই পড়েছে, কতগুলো কোর্স করেছে, তার কাছে আমি গরু ছাগল, কিন্তু আমি ফার্স্ট ক্লাস। তো যারা সেকেন্ড ক্লাস পেয়েছে অর্ডিনারি, থার্ড ক্লাস বাদিয়ে দিলাম, তারা কোনো আন্তর্জাতিক মানে তারা কেরানি হবার যোগ্য নয়, কেরানি হবার যোগ্য নয়। একটা ছাত্রকে কমপক্ষে ১২০টা বা ১৩০টা কোর্স করতে হয়, ক্রেডিট আওয়ার্স নিতে হয়, ৪০টা বা ৪৫টা কোর্স করতে হয়, প্রতি কোর্সে ৩ ক্রেডিট, তার মানে ১২০ ১৩০ এইরকম ক্রেডিট নিতে হয়। এবং যে ইতিহাসের ছাত্র, তাকেও দুটো বিজ্ঞান ল্যাব সহ করতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে অ্যাস্ট্রোনমি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, এই ধরনের ৫-৬টা সাবজেক্টের ভেতরে দুটো নিতে হয়। হয় ফিজিক্স নিলেন, কেমিস্ট্রি নিলেন, আবার ল্যাব ওয়ার্কও করতে হবে। এবং আপনি ফার্স্ট ক্লাস পাবেন সেটা নির্ভর করবে শুধু আপনার মেজর যে সাবজেক্ট সেইটার নম্বরের উপরে না, গড় হবে আপনি ইতিহাসে ফার্স্ট ক্লাস পাওয়ার যোগ্য, মার্ক পেয়েছেন সব জায়গায়, কিন্তু ফিজিক্সে পেয়েছেন ৩৫, থার্ড ক্লাসের মার্ক ৩৫ তো ফেল, ৫০ পেয়েছেন, মানে সি পেয়েছেন, তাহলে আপনার গ্রেড হবে সি আর এর রেশিওতে, আপনার ওই গড় পড়তে আপনি বি পাবেন, এ পাবেন না। আপনি বলবেন আমি তো মেডিসিনের ছাত্র, আমি ইতিহাসে সি পেলে অসুবিধা কি? আপনি মেডিকেল সব পাস করেছেন, কিন্তু ইতিহাসে আপনি সি পেয়েছেন, আপনার গ্রেড হবে ওই মেডিসিনের এ আর ইতিহাসের সি, দুটো মিলে গড় পড়তায় আপনি বড় জোর একটা বি পাবেন। এটা শুনলে তো বাংলাদেশের ছাত্ররা বেহুশ হয়ে যাবে, বলবে ববি হাজজাদ সত্য কথাই বলেছে। নর্থ সাউথ এবং ব্র্যাকের সঙ্গে আমি পরিচিত, তাদের মানের ধারে পাশে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় আসে না। বুয়েটের খুব নাম ডাক, মেডিকেল কলেজের খুব নাম ডাক। আমাদের রুগীরা যাদের পয়সা আছে বাংলাদেশি ডাক্তারের কাছে যান না। কেন যান না? আমার পরিচিত এক প্রফেসর বাইপাস সার্জারি হবে, আমি বললাম, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন মনিরুজ্জামান মিয়া, আমার বাড়িতে ছিলেন সিঙ্গাপুরে। আমি বললাম, স্যার আপনি ঢাকায় বাইপাস করলেন না কেন? বলে, না টাকা পয়সা ধার করে এসছি, আমার ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়েছি, শুনেছি ওখানে টেবিলে শোয়াইলে আর রুগী আর উঠে বসে না, বাইপাসের পরে মারা যায়, রিস্ক আছে। পদ্মা সেতু বাংলাদেশি ইঞ্জিনিয়াররা বানান নাই, সুতরাং কোন সেতু, কোন মেট্রো রেল, কোন বড় প্রজেক্ট বাংলাদেশি ইঞ্জিনিয়ার এবং কোন বড় রোগীর চিকিৎসা বাংলাদেশি ডাক্তার করতে পারেন না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এরও একই অবস্থা, তথই বচ, খোড়া ভাঙা, ভাঙা চূড়া, কোমর ভাঙা। সুতরাং যেটা বললাম, ছাত্র যারা যারা ইউনিভার্সিটিতে পড়ো তাদেরকে আমি বলছি, তুমি মনে করো সোশ্যোলজিতে অনার্স করছো, এমএ করছো, তোমাকে যদি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, দুটো সায়েন্স এবং ম্যাথ থাকতে হবে, একটা ম্যাথামেটিক্স, আমি তো জীবনেও পাস করতে পারতাম না, আমি ম্যাথে এত দুর্বল। আমি যে অনার্স এমএতে এই যে ফার্স্ট ক্লাস পেয়ে যে পাস করেছি, যদি অঙ্ক গণিত যদি পড়তে হতো, আমি অ্যাভারেজ মিলে সি পেতাম, কেননা গণিতে আমি ফেল করতাম, এফ ট্যাপ পেতাম বা ডি পেতাম, আমি এ পেতাম না, ওভারঅল জিপি আমার এ হতো না। সুতরাং আমাদের সিস্টেম অনেক দুর্বল, অনেক নিম্নমানের। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ফার্স্ট ইয়ারে পড়ি 1966, আমাদের এক শিক্ষক ছিলেন, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু ফাঁকিবাজ, ফাঁকিবাজ, জীবনে লেখাপড়া করেন নাই, কোনো গবেষণা করেন নাই, ঢাকা ইউনিভার্সিটির অনার্স, ঢাকা ইউনিভার্সিটির এমএ, তখন ক্লাসের লেকচার হতো ইংরেজিতে, আমিও ইংরেজিতেই পড়াতাম যতদিন পড়িয়েছি। তখন উনি এসে ক্লাসে একদিন বললেন, whatever I remember I say, whatever I forget I don't say. এখনকার দিনে হলে প্রশ্ন করা যেত যে, স্যার আপনি তো বেতন নিচ্ছেন, আপনি আপনার মেমোরির উপর নির্ভর করে আপনার যা মনে থাকবে সেটা বলবেন, যেটা ভুলে যাবেন সেটা বলবেন না। এটা কি বিনা পয়সায় করছেন নাকি? আপনি তো বেতন নিচ্ছেন ইউনিভার্সিটির কাছ থেকে। কোন দায় দায়িত্ব ছিল না। ওনার একটা আমি কোর্স করতাম, ওই যে এইটা গতবার আসছে, ওই চ্যাপ্টারটা উনি পড়াচ্ছেন না,
বলছে এটা এবছর আসবে না, গত বছর আসছে। ওইটা বাদ দিয়ে আমি পড়লাম, তার মানে আমার নলেজ ইনকমপ্লিট রয়ে গেল। তখন ঢাকা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে একটা তৃতীয় শ্রেণীর বিশ্ববিদ্যালয় ছিল, এই 1950-60-এর দশকে। 40-এর দশকে, 30-এর দশকে, 20-এর দশকে ব্রিটিশ আমলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয়গুলোর একটা। সত্যেন বোস ফিজিক্সের প্রফেসর ছিলেন। সত্যেন বোসের সঙ্গে আইনস্টাইনের থিওরি মিলিয়ে বোস আইনস্টাইন থিওরি করেছেন। কি জিনিস সেটা আমি জানি না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আইনস্টাইনের সঙ্গে মিলে গবেষণা করে একটা থিওরি দিচ্ছেন। এখন চিন্তা করা যায় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের কোনো প্রফেসর আমেরিকা বা অক্সফোর্ড বা কেমব্রিজের কোনো সায়েন্সের ফিজিক্সের প্রফেসরের সঙ্গে পাবলিশ করেন, জয়েন্টলি পেপার লেখেন? সম্ভব না। গবেষণা মানে আন্তর্জাতিক মানের হতে হবে। পিএইচডি করা খুবই কঠিন ব্যাপার। আমাদের দেশের যে সিস্টেম, বিলাতে যেটা ছিল, বিলাতে তো এরকম অসৎ পথে কেউ পড়াশোনা করে না, কোনো কাজ চলে না। বিলাতে সুপারভাইজার নিজে এক্সামিনার এবং আর উনি দুইজন এক্সামিনারকে নিয়ে থিসিসটা পরীক্ষা করান। এই উনি সুপারভাইজার স্বয়ং নিজে এবং দুইজন কলিগ মিলে পাশ করে দিলে পিএইচডি হয়ে যায়। বাংলাদেশে একই সিস্টেম চালু। আমি তো মনে করি বাংলাদেশের শিক্ষিত লোক, অশিক্ষিত লোক প্রায় সবাই তো চোর, অসৎ। এখানে 15-20 জন এক্সামিনার দরকার, বা কমপক্ষে 5 জন এক্সামিনার, তার 4 জনই হবে বিদেশি, তাহলে একটা পিএইচডি ডিগ্রি হতে পারে। আমরা 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 আর মামুরা দেখে টেকে ডিগ্রি দিয়ে দিলাম। এই জন্য বাংলাদেশের বহু মিলিটারি অফিসার, পুলিশ অফিসার নামের আগে জেনারেল ডক্টর বা ডক্টর জেনারেল কোনটা লিখবেন বুঝে পান না, মাথা খারাপ। মানে ডক্টর লিখতেই হবে, এই ডক্টর লেখার জন্য পিএইচডি। এই যদি মান হয়, সেটা ববি হাজ্জাজ বলে কি ভুলটা করলেন? নর্থ সাউথ ব্র্যাকে আমার এক ভাগিনা টরন্টোতে চাকরি করে, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে এমএ করে এসছে। সে কোনো বিদেশি ইউনিভার্সিটিতে পড়ে নাই, সে সোজা এখানে একটা বড় চাকরি, এখন সে এক্সিকিউটিভ, 10 বছর আগে এসছে, এখন সে বিরাট চাকরি করে। তার ডিগ্রি কি? নর্থ সাউথ ইউনিভার্সিটির এমএ ইন ইকোনমিক্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এমএ ইন ইকোনমিক্স কানাডায় বা আমেরিকা বা অস্ট্রেলিয়াতে গিয়ে সরাসরি এক্সিকিউটিভ চাকরি পাবে? পাবে না। তার ডিগ্রি রেকগনাইজ করা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোনো বাইরের বিশ্ববিদ্যালয়ে রেকগনাইজ করে না। নর্থ সাউথ ব্র্যাক আরো দু একটা প্রাইভেট ইউনিভার্সিটির করে। সুতরাং ব্র্যাক এনএসইউর মান অনেক উঁচু। আমি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছি, বললাম ওখান থেকে পাশ করেছি। সেখানে বললাম, শিক্ষকরা বললাম, হোয়াট এভার আই রিমেম্বার আই সে, হোয়াট এভার আই ফরগেট আই ডোন্ট সে। আর এইটা পড়িও না, এইটা গতবার আসছে, এটা আর এবার আসবে না। ওই চ্যাপ্টার বাদ দিয়ে ফাঁকিবাজি করে হারামের পয়সা খেয়ে উনি মাস্টারি করেছেন। এখন তো আর দলীয় যদি হয়, আমি ব্লু, তুমিও ব্লু, তুমি ছাত্রলীগ, আমি আওয়ামী লীগ, তোমাদের তোমার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, তোমাকে আমি ফার্স্ট ক্লাস পাইয়ে দেবো চাকরি। এটা বাংলাদেশে শুরু হলো 1973 সালে, 74 সালে। আব্দুল মতিন চৌধুরী তখন ভাইস চ্যান্সেলর। এই গল্পটা বলেই আমি শেষ করব। আমি তো লোকজনের নাম নিয়ে কথা বলি, দুর্মুখ, আমার মুখে কিছু আটকায় না, গালিগালাজ করতে পারি না, কিন্তু দুর্মুখ, সত্য কথাটা বলে দিই। আব্দুল মতিন চৌধুরী ভাইস চ্যান্সেলর, 1974 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে লেকচারার নেওয়া হবে একজন, একটা লেকচারারের পদ খালি হয়েছে। কিন্তু সেখানে চাঁদপুরের যে মন্ত্রী ছিলেন মিজানুর রহমান চৌধুরী, সম্পর্কে তার নাতি হয়, সম্পর্কের নাতি, সে সেকেন্ড ক্লাস 7th, সেকেন্ড ক্লাসে 7ম পজিশন তার। ওরা কয়েক 2-3 জন ফার্স্ট ক্লাসও পেয়েছে ওর সঙ্গে। চাকরি একটা, কি করা যাবে তখন? তখন কি করা হলো, ফার্স্ট ক্লাস যারা পেয়েছিল তাদেরকেও নিতে হলো, এবং মুনতাসির মামুন তার নাম, মুনতাসির মামুনের যে যার রেজাল্ট ভালো, 6th, 5th, 4th এরকম, তাদেরকেও চাকরি দেওয়া হলো। মানে এক ইন্টারভিউতে 7 জনের চাকরি হয়েছিল। এই 7 জনের চাকরি দিতে বাধ্য হলেন মফিজুল্লাহ কবির, উনি চেয়ারম্যান ছিলেন ডিপার্টমেন্ট। কবি অবসাদ ইয়েতে আসা বললেন, নিয়ে আসলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট, 7 জনের চাকরি দিলাম, কেননা
মিজানুর রহমান চৌধুরী আব্দুল মতিন চৌধুরীকে বলেছেন আমার নাতি, ওকে চাকরি দিতে হবে। ভাইস চ্যান্সেলর চাকরি রাখার জন্য, মন্ত্রীকে খুশি করার জন্য 7 জনকে নিয়ে নিল, কেননা উপরেগুলো বাদ দিলে আবার মামলা মোকদ্দমা হতে পারে। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম। আর সেখানে যে অন্য কাজগুলো হয়, পড়াশোনা হয় না, মারামারি হয়, সন্ত্রাস হয়, গবেষণা হয় না, পিএইচডি ছাড়া প্রফেসর হয়, এটা দিয়ে বাইরে না বলাই ভালো। এগুলো বাইরের লোকে শুনলে ঢাকা ইউনিভার্সিটিকে এখনো তারা যে মনে করে যে সাউথ এশিয়ার একটা ভালো বিশ্ববিদ্যালয়, নামে কাটছে। সত্যেন বোস এখানে পড়াতেন বলেই তারা মনে করে ঢাকা ইউনিভার্সিটির মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। এদের ফিজিক্সের প্রফেসর আইনস্টাইনের সঙ্গে জয়েন্টলি পেপার লিখেছে। তারা ভিতরের খবর জানলে ববি হাজ্জার যেটা বলেছেন তাই বলবে, যে এটা একটা কোচিং সেন্টার, বা কথ্য ভাষায় বললে বলা যায় গোয়াল ঘর মাত্র। ভালো থাকবেন সবাই। সত্য কথা বললাম, রাগ করবেন না। আসসালামু আলাইকুম।